শীতের প্রকোপ, সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি। হিমেল হাওয়া জবুথবু উত্তরের জনপদ। শনিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস। মেগা প্রকল্পে পরিকল্পনায় গলদ। ডিসেম্বর থেকে ঋণ পরিশোধের কথা থাকলেও এখনো চালুই হয়নি শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। যাত্রী সেবা শুরু করতে সময় লাগবে আরও 1 বছর। জনবল সংকটে স্থবির মাদ্রাসা শিক্ষা বোর্ড, পদে পদে হয়রানি। পদোন্নতির মাধ্যমে পদায়নের নির্দেশনা উপেক্ষিত। রায়ের কপির অপেক্ষায় চেয়ারম্যান। এবং চলে গেলেন 21শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। ক্যান্সারের সঙ্গে লড়েছেন দীর্ঘদিন। শোকের ছায়া সঙ্গীতাঙ্গনে। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। রাজধানী সহ সারা দেশে শীতের প্রকোপ। ভোর থেকে ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা। হিমেল হাওয়ায় বিড়ম্বনায় পড়ে নিম্ন আয়ের মানুষ। আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রা আরও কমবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, শনি ও রোববার সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে। এদিকে আজ চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘড়ির কাঁটায় বেলা 8টা। সাধারণত এ সময় সূর্য উঠে গেলেও ঢাকায় বৃহস্পতিবারের সকালে ছিল উল্টো চিত্র। কুয়াশায় ঢাকা চারপাশ। শীতের প্রকোপে অনেকটা জুবুথুবু নগরবাসী। জীবিকার তাগিদে বাইরে বেরিয়ে একটু উষ্ণতার খোঁজে কেউ ভিড় করছেন চায়ের দোকানে, কেউ বা আগুন জ্বালিয়ে নিচ্ছেন উত্তাপ। বেশি বিপাকে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। হঠাৎ করে শীত আসার পরে কাপড় চোপড়গুলো এত ধোয়া না, হঠাৎ করে আসলে রেডি হইতে পারি না শীতের লাগি, এই জন্য একটু কষ্ট হইতেছে। এই সারা রাত মানে দিন ভরে ময়লা টানি, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ময়লা ফালাই। আমরা বহুত কষ্ট করি আমরা শীতের ভিতরে। শীত বেশি পড়ছে আজকে থেকে, কালকের থেকে ভালোই। জায়গায় জায়গায় বুড়া মানুষ শীতে আগুন ধরাইতেছে, আগুন তাপাইতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধা আছি। বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় বেলা 11টা পর্যন্ত ঘন কুয়াশা ছিল নগরীতে। এমন পরিস্থিতি দিনভর বিরাজ করতে পারে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, খুব বেশি দূরে নেই শৈত্যপ্রবাহ। মৌসুমি বায়ুপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। তাপমাত্রা কমার এই ধারা চলবে অন্তত 4 থেকে 5 দিন। ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়া, সিলেট এই উপরের দিকে, ঢাকা থেকে উপরের দিকে পুরো আর কুয়াশায় ঢাকা আছে এখন পর্যন্ত। আরও কয়েক ঘন্টা থাকতে পারে। আজকে সূর্য ওঠার সম্ভাবনা আছে, আগামীকালকে আরও একটু কম সম্ভাবনা আছে। এরপর এইভাবে করে 15-16 তারিখে আরও বেশি কমার সম্ভাবনা রয়েছে। 10 হইলেও আমরা সত্যি বলি। বৃহস্পতিবার সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা 93%। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আবহাওয়ার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শেরি বাংলানগর এলাকায় আছেন রিপোর্টার শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল রাত থেকে হিমেল হাওয়ার দরুন কিন্তু বেশ শীতের প্রকোপ বেড়েছে রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলে, এবং আজ সকাল থেকে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় বেশ কুয়াশার ঢাকা ছিল। বেলা 12টা পর্যন্ত কিন্তু বেশ অনেক এলাকাতেই কুয়াশার প্রাদুর্ভাব ছিল, কিন্তু এখন কিছু কিছু জায়গায় সেই কুয়াশা কেটে গিয়ে সূর্য উঁকি দেওয়া শুরু করেছে। আমরা আবহাওয়া অফিস সূত্রে যেটা জানতে পেরেছি, আগামী 3-4 দিনের মধ্যেই মৃদু শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা আছে, এবং তখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে ঢাকা সহ উত্তরাঞ্চলের অনেক জেলাগুলোতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে, এবং ইতোমধ্যে কিন্তু চুয়াডাঙ্গার যে তাপমাত্রা সেটি 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে এসেছে, এবং রাজধানী ঢাকায় আজ কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা গেছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা জেনেছি। আমরা সকাল থেকেই নগরের বিভিন্ন জায়গায় দেখেছি যে এই হঠাৎ শীতের প্রকোপে সবচেয়ে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা, তারা কিন্তু অনেকেই ভোরবেলায় দেখা গেছে যে খুব সাধারণ সোয়েটার এবং খুব শীত পোশাক একটি পরে তারা খুব কষ্ট করে আসলে এই শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। অনেকেই তার বাড়ির আঙিনায় বলুন কিংবা রাস্তার পাশে আগুন জ্বালিয়ে তারা উত্তাপ নেওয়ার চেষ্টা করেছে।
এবং সবচেয়ে বড় যে বিষয়টি সামনে এসেছে যে তারা একটি জিনিস আমাদেরকে জানিয়েছে যে বিগত দিনে কিন্তু দেখা যায় যে অনেক সহৃদয়বান ব্যক্তি এবং সামাজিক সংগঠনগুলো তাদের পাশে এসে দাঁড়ায় শীতের আগেই, কিন্তু এবার পর্যন্ত কিন্তু সে ধরনের কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে হয়তোবা সামনেই দ্রুত তাদের পাশে দাঁড়াবে সরকার সহ অন্যান্য সংশ্লিষ্ট যারা আছেন তারা। এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ এভাবে যদি চলতে থাকে তবে আর আগামী 2-3 দিন কুয়াশার পরিমাণও বাড়বে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। তো এই ছিল আমার কাছে চন্দ্রিমা উদ্যান থেকে শীতের প্রকোপের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর চন্দ্রিমা উদ্যানে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এই যে শুধু দিল্লি নয়, ভারতের বিভিন্ন রাজ্যে গত পরশু দিল্লির রাজ্যপাল ভিকে সাক্সেনা তিনি যখন দিল্লির পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন, এই চিঠি দেওয়ার পরই দিল্লির পুলিশের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়। এবং এখনো পর্যন্ত কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো অবৈধ বাংলাদেশিকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। দিল্লির যে কয়েকটি এলাকায় বাঙালি ভাষাভাষী মানুষের বসবাস, আমরা জানি দিল্লি পুলিশের পক্ষ থেকে গতকাল সকাল থেকেই সেই সমস্ত এলাকায় গিয়ে ক্যাম্পেইন করা হয়, মাইকিং করা হয় এবং জিজ্ঞেস করা হয় এখানে অবৈধ কোনো বাংলাদেশি অভিবাসী বা অনুপ্রবেশকারী আছেন কিনা, কিংবা অনেকের বাসা বাড়িতে কাজ করেন, অনেকের বিভিন্ন কারখানাতে কাজ করেন, এই ধরনের বাংলা ভাষাভাষী মানুষকে খুঁজে পাওয়া যায় কিনা। এই তৎপরতা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে স্থানীয় গণমাধ্যম এবং স্থানীয় তৈরি হয়। আপনি জানেন যে এই 5ই আগস্টের পর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক শীতল সম্পর্ক শুরু হতে থাকে, সেই কূটনৈতিক সম্পর্ক শীতল হওয়ার ঠিক এই সন্ধিক্ষণে আবার ভারতের এই রাজধানী দিল্লিতে সুনির্দিষ্টভাবে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত এবং গ্রেপ্তার অভিযান কিন্তু বাড়তি গুরুত্ব দিচ্ছেন এই দুই দেশের সম্পর্ক নিয়ে। এই ছিল আমার কাছে ভারতের রাজধানী দিল্লি বৈধ বাংলাদেশি গ্রেপ্তারের যে অভিযান, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া। গেল 22 সেপ্টেম্বর আত্মসমর্পণের শর্তে 1 বছরের জন্য তার সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেন রাষ্ট্রপতি। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে জামিন পান মিজানুর রহমান। এর আগে 2023 সালের 17 আগস্ট সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও মিজানুর রহমান ভূঁইয়া সহ মামলার 5 আসামিকে 7 বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। ইতোমধ্যে একইভাবে জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান। আমাদের সাজা স্থগিত করা হচ্ছে, নির্বাহী আদেশ কথা আজকে কোর্টের মাধ্যমে আমরা যে রায়টা পেয়েছি, আমি মাননীয় আদালতকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি এখন থেকে আদালত নিজস্ব গতিতে চলবে, ক্যাঙ্গারো কোর্ট আর হবে না, ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে আর বাংলাদেশের রায় প্রদান করা হবে না। ইনশাল্লাহ আমরা আশাবাদ, আমরা ন্যায় বিচার আশা করছি, আশা করব। সমসাময়িক বিষয়ে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে কথা বলছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। কিছুটা উন্নতি হয়েছে, তবে আমি মনে করি এখনো প্রত্যাশিত লেভেলে যায়নি। জনগণ যেটা আশা করেন, যে পর্যায়ে আইন শৃঙ্খলা তারা চান, সেই পর্যায়ে আমরা এখনো পৌঁছতে পারি নাই। তবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রাখা যায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে র্যাব প্রতিষ্ঠা থেকেই র্যাব আইন শৃঙ্খলা উন্নয়নে এবং অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, এই ধরনের কার্যক্রমে আমরা নিয়োজিত ছিলাম এবং এই পর্যন্ত আমরা বেশ আমাদের এই কাজে সাফল্য আছে। আমরা প্রায় 14,500 অধিক আসামি, অস্ত্র মামলার আসামি আমরা গ্রেপ্তার করি এবং 20,000-এরও বেশি অস্ত্র উদ্ধার করতে আমরা সক্ষম হই। মাদক উদ্ধারের ক্ষেত্রেও আমরা প্রায় 6,292 কোটি 5 লক্ষ টাকার মাদক এই পর্যন্ত আমরা উদ্ধার করি র্যাব সৃষ্টির পর থেকে, এবং প্রায় 1.5 লক্ষ মাদক অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এছাড়াও শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, চরমপন্থীদের বিরুদ্ধে আমাদের
অনেক সাফল্য আছে। আমরা এই পর্যন্ত প্রায় 340 জনের উপরে চরমপন্থী থেকে বিপুল অস্ত্রসহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা সুন্দরবনে যে জলদস্যুদের একটা প্রভাব ছিল, জলদস্যু দ্বারা ওই এলাকা আক্রান্ত ছিল, সেই জলদস্যুদেরকে বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পরবর্তীতে তাদেরকে আমরা আত্মসমর্পণের উদ্যোগ নেই এবং তার আত্মসমর্পণ করার ফলে ওই এলাকার অপরাধ। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন সময় এই কাজগুলো আমরা এখনো চলমান আছে। আমাদের বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি এবং আইন শৃঙ্খলাটা যাতে সাস্টেনেবল থাকে সেই জন্য সেই কাজগুলো আমাদের নিয়মিতভাবে আমরা করে আসছি। এবং র্যাব মিডিয়া সেন্টারে কথা বলছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জনবল সংকটে স্থবির দেশের একমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড। দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। ব্যাহত হচ্ছে পাবলিক পরীক্ষা প্রস্তুতিও। পদ ফাঁকা রেখে ঢাকা অফিসে নিয়োগপ্রাপ্তদের পাঠানো হয়েছে আঞ্চলিক অফিসে। স্থায়ী কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে শূন্য পদে বসানোর নির্দেশনাও বাস্তবায়ন হচ্ছে না। সেবা দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিলেও এখনও অফিস করছেন চেয়ারম্যান। ওমর ফারুকের ছবিতে আরও জানাচ্ছেন শাকির আহমেদ। গোপালগঞ্জের এই মাদ্রাসা প্রধান 4 বছর ধরে নাম সংশোধনের কাজে শিক্ষা বোর্ডে ধর্ণা দিয়েও পাচ্ছেন না সমাধান। এবার এসে দেখেন নেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও। 4 বছর চললো, প্রথম তো আমার হয়নি, না বলা হয়েছে, পরবর্তী বলছে আপনি রিভিউ করেন, তখন রিভিউ করছি, রিভিউর ব্যাপার শুনানি এখনো হয়নি। তার মতো অনেক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সনদ ও নম্বর সত্যায়ন, পরিচালনা কমিটি অনুমোদন, স্বীকৃতি নবায়নের জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসেও ভোগান্তির শিকার হচ্ছেন। আটকে আছে অনেকের বিদেশ যাত্রার মতো গুরুত্বপূর্ণ কাজও। ভোলার থেকে আমরা অনেক দূর আসা অফিসার থাকার কারণে আমার কাজ হচ্ছে না। আঞ্চলিক অফিস থাকে ঢাকা বোর্ডের, আমাদের ওইখানে গিয়েছি, তো ওরা বলতেছে যে ঢাকা বোর্ড থেকে নিতে হবে। এখন ঢাকা বোর্ডে আসলাম, এরা বললো ওইখানে ট্রান্সফার করছে। সমস্ত ডকুমেন্টস দিয়ে গেলাম, ওনার টিকিট এবং আপনার যে উনি 10 তারিখে চলে যাইব, সেপ্টেম্বরের 10 তারিখে চলে যাইব। এর মধ্যে ওনারা মেয়ে চলে গেছে 10 তারিখে, আমাদের মেসেজ গেছে 11 তারিখে ওনাদের মিটিং। মাদ্রাসা শিক্ষা বোর্ডের 11টি শাখার 7টিতেই সংশ্লিষ্ট কর্মকর্তা না থাকায় ব্যাহত হচ্ছে আসন্ন দাখিল পরীক্ষার প্রস্তুতি। আমার এই জায়গায় সারা বাংলাদেশের কমিটির কাজ, তো আমি তো আগে যেমন সেবা দিতাম এখন সেবা দিতে পারতেছি না। আমাদের প্রশ্নপত্র প্রণয়ন এবং আমাদের খাতাপত্র সেন্টার পাঠাতে হবে, আমাদের কেন্দ্র স্থাপন করতে হবে, সেই কাজগুলো আমরা গতিশীল আনতে পারছি না, আমাদের খাতা ছাপাতে পারছে না। বোর্ডের 192টি পদের 68টিতে নেই লোকবল, তাই অফিস সময়ের বাইরে কাজ করেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। 60টি পদ শূন্য অবস্থায় রয়ে গেছে। এই পদগুলা শূন্য অবস্থায় থাকাতে কাজের চাপ প্রচণ্ড সারা বাংলাদেশে একটি মাত্র বোর্ড। কর্মকর্তারা বলছেন সহকারী পরিদর্শক পদে নিয়োগপ্রাপ্ত বেশ কয়েকজনের পদোন্নতি হয় না প্রায় 2 যুগ ধরে। ঢাকায় বোর্ডে নিয়োগ পাওয়া অনেককে পদ ফাঁকা রেখে পাঠানো হয়েছে আঞ্চলিক অফিসে। মাদ্রাসা বোর্ডের কর্মকর্তারা বঞ্চিত 20 বছর 22 বছর যাবৎ। পিএইচডি হোল্ডার কর্মকর্তাও রয়েছেন, কিন্তু তাদের পদোন্নতি হচ্ছে না। বিল করেছেন অ্যাপিলেট ডিভিশনে, সেখানেও আমরা রায় পেয়েছি। এখন পর্যন্ত আমরা এই রায় পাওয়ার পরেও কোনো এই বিষয়ে আমাদের কর্তৃপক্ষ সহায়তা করছে না। আদালত বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী 50% পদোন্নতির মাধ্যমে পদায়নের নির্দেশনা দিলেও সেটিও বাস্তবায়ন করেনি বোর্ড। চেয়ারম্যান বলছেন রায়ের কপি হাতে পেলে যোগ্য ও বঞ্চিতদের পদোন্নতি দেওয়া হবে। রায়ের কপিটি আমাদের হাতে এসে গেলে আমরা এই কাজগুলো দ্রুত সম্পন্ন করব, আমাদের পূর্ব প্রস্তুতি করা আছে। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন নতুন সচিব নিয়োগ হয় এখন মাদ্রাসা বোর্ডের শূন্য পদ পূরণ করা যাবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যশোরে বিমান বাহিনী একাডেমিতে শীতকালীন কুচকাওয়াজে বক্তব্য রাখছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সরাসরি যাচ্ছি সেখানে। ফ্লাইং ব্যাচ প্রদান করা হলো এবং প্রশিক্ষণে কৃতিত্বের জন্য যারা সম্মানসূচক তরবারি এবং ট্রফি অর্জন করেছো তাদের প্রতি রইল আমার বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত অভিভাবকবৃন্দ, নবীন কর্মকর্তাদের দীর্ঘ প্রতীক্ষিত কমিশন প্রার্থী সহ তাদের সকল সাফল্যের পিছনে আপনাদের নিরন্তর ত্যাগ ও অসামান্য অবদান অনস্বীকার্য। প্রিয় সন্তানদের এই আনন্দঘন ও গৌরবময় মুহূর্তে আপনাদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনাদের উপস্থিতি এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের সৌন্দর্য ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে। দূর দূরান্ত থেকে এসে আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের প্রিয় সন্তানেরা দেশ মাতৃকার প্রতিরক্ষায় নিয়োজিত থেকে সর্বদা দেশ ও জাতির ভাবমূর্তি উজ্জ্বল করবে। পরিশেষে আজকের কুচকাওয়াজকে সামগ্রিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমি বিমান বাহিনী একাডেমি কমান্ডেন্ট সহ সকল প্রশিক্ষক ও বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমানের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। Members of the diplomatic missions, I express my deep gratitude and thanks to you for gracing today's great event. Your presence has made today's occasion more colorful and meaningful. On behalf of all members of Bangladesh Air Force, please accept our warmest felicitations. নবীন কর্মকর্তাগণের যশোরের শীতকালীন কুচকাওয়াজে বক্তব্য রাখছেন বিমান বাহিনীর প্রধান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে গেলেন 21 পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন গানের পাখি পাপিয়া সারোয়ার। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সিলেটে জন্ম নেয়া এই গুণী শিল্পী। দর্শক শ্রোতার কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম এর মতো আধুনিক গান গেয়েও কুড়িয়েছিলেন শ্রোতাদের বিপুল শ্রদ্ধা আর ভালোবাসা। তার ব্যতিক্রমী কণ্ঠ ও গায়কের প্রশংসা ছিল সঙ্গীতাঙ্গনে। পাপিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে। তার মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। দীর্ঘ সঙ্গীত জীবনে অসংখ্য কালজয়ী গানের পাশাপাশি নানান গুরুত্বপূর্ণ পদেও বলিষ্ঠ ভূমিকা ছিল পাপিয়ার। একসময় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সবশেষ এই পরিষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। এছাড়াও 1996 সালে গীত সুধা নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেন বরেণ্য এই সঙ্গীত শিল্পী। সদ্য প্রয়াত পাপিয়া সঙ্গীতের জন্য নিজেকে যেভাবে উৎসর্গ করেছিলেন তা নতুন প্রজন্মের কাছে এক নিদর্শন। সশরীরে আর থাকা হবে না, তবে গানে গানে ইতিহাসে থেকে যাবেন পাপিয়া সারোয়ার। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। চলতি মাস থেকে ঋণের দায় পরিশোধের শর্ত থাকলেও এখনও চালুই করা যায়নি শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আয়ত দূরের কথা, প্রতি বছর দেনা পরিশোধে নতুন প্রস্তাবনা দিতে হচ্ছে জাইকাকে। পতিত সরকারের সুষ্ঠু পরিকল্পনার অভাবকে দায়ী করে সংশ্লিষ্টদের পরামর্শ, দেশের ভাবমূর্তি ঠিক রাখতে নিতে হবে দ্রুত পদক্ষেপ। সিভিল এভিয়েশন বলছে যাত্রী সেবা শুরু করতে সময় লাগবে আরও 1 বছর। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আওয়ামী সরকারের নেয়া মেগা প্রকল্পের মধ্যে অন্যতম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। অন্যান্য মেগা প্রকল্প আলোর মুখ দেখিয়ে যখন লোকসান গুনছে প্রতি মাসে, তখন উদ্বোধনী ডামাডোলি বাজাতে পারেনি প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই তৃতীয় টার্মিনাল। চলতি বছরের অক্টোবর থেকে টার্মিনালটি কার্যক্রম শুরুর কথা থাকলেও এখনও বাকি রয়ে গেছে কিছু কাজ। টার্মিনালটি নির্মাণে 16,000 কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী টার্মিনালটি ব্যবহার করে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল অক্টোবর, আর ঋণ পরিশোধ শুরু হওয়ার কথা ছিল চলতি মাস থেকেই। কিন্তু নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হওয়ায় পরিকল্পনায় গলদ দেখছেন খাত সংশ্লিষ্টরা। যে এত বড় ইনভেস্টমেন্ট, এটা চালু না করলে রিটার্নস আনবো কি করে, সেই প্রেশারটা ছিল। কিছুটা অ্যাম্বিশিয়াস ছিল, এর মধ্যেও কোনো সন্দেহ নেই। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে তৃতীয় টার্মিনাল চালু হতে পারে আগামী ডিসেম্বর। প্রস্তাবনায় দেয়া হবে রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ শুরু করার। টোটাল 2.1 বিলিয়নের একটা প্রজেক্ট, এটাকে আমাকে দ্রুত এফেক্টিভলি অপারেশনে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের রেভিনিউ আর্নিংটা শুরু হবে, প্লাস জাইকার লোনটা তো আমাদেরকে রিটার্ন করতে হবে। অন্য খাত থেকে নয়, আলোচনার ভিত্তিতে নতুন টার্মিনালের আয় থেকেই ঋণ পরিশোধের পরামর্শ বিশেষজ্ঞদের। ইম্পোর্ট বলেন, প্যাসেঞ্জার বলেন, 3 দিক থেকে আমাদের এখানে কিন্তু ইনকামের সুযোগ আছে। সো এইটা আমাদের রাষ্ট্রের ক্যাপাসিটি অনুসারে এই প্রজেক্টটাকে যত দ্রুত পসিবল অপারেশনালাইজ করা। জাইকার বিনিয়োগ করা প্রায় 16,000 কোটি টাকা পরিশোধে বছরে সিভিল এভিয়েশনকে দিতে হবে প্রায় 832 কোটি টাকা।
কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 25টি বড়সড় পরিবর্তন আনবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের উদার সীমান্ত নীতির পরিবর্তনের পাশাপাশি মেক্সিকো থেকে অভিবাসীদের ঢল ঠেকানোই ট্রাম্পের প্রথম দিনের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানা গেছে। ট্রাম্পের প্রেসিডেন্সিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে মেধা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর প্রসঙ্গ। আজ রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল, সরাসরি যাচ্ছি তার কাছে। সমুদ্র সৈকতের শহর কক্সবাজার থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু এখন ঢাকার যে প্রাণকেন্দ্র বলা চলে যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কিন্তু রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং কি সকাল থেকে দর্শকদের কিন্তু ভিড় জমেছে ট্রফিটি দেখার জন্য, এবং কি ট্রফির সঙ্গে ছবি তুলে মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য। এখানে আসলে এখন যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু আয়োজন এখানে রাখা হয়েছে, শুধু ট্রফি প্রদর্শনী নয়, এটার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের গেমের আয়োজন করা হয়েছে, পাশাপাশি যে ভার্চুয়াল গেমে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে মাস্কাটগুলো এসেছে, এসে যে তারা আসলে তাদের সাথেও ছবি তুলছেন দর্শকরা, এবং অনেক দর্শকের সঙ্গে কথা হয়েছে। তারা আসলে যেটা বলছিলেন যে শুধু এই প্রদর্শনীর জন্যই যে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে আসবে এমনটা নয়, বাংলাদেশের ক্রিকেটাররা তাদের মাঠের পারফরমেন্স দেখিয়ে কিন্তু সেই ট্রফিকে বাংলাদেশে নিয়ে আসবেন। তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবেন ভক্ত সমর্থকরা। এবং কি যদি বলি যে দর্শকদের যে এখানে আসলে ভিড়টা দেখছেন, সেই ভিড়ের পাশাপাশি যদি বলি যে নিরাপত্তা ব্যবস্থার কথা, নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বেশ জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে কক্সবাজার থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে এখানে এসেও কিন্তু আসলে নিরাপত্তা কঠোর জোরদার করা হয়েছে। তো এই প্রদর্শনী কিন্তু সন্ধ্যা 8টা পর্যন্ত চলবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনীর। বসুন্ধরা সিটি শপিং মলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানী সহ সারা দেশে শীতের প্রকোপ, সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি। হিমেল হাওয়ায় জবুথ হবে উত্তরের জনপদ। শনিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস। এবং মেগা প্রকল্পে পরিকল্পনায় গলদ ডিসেম্বর থেকে ঋণ পরিশোধের কথা থাকলেও এখনও চালুই হয়নি শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। যাত্রী সেবা শুরু করতে সময় লাগবে আরও 1 বছর। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।